হ্যালো বন্ধুরা, আজকের যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো সেই ঘটনাতে আছে অবৈধ সম্পর্ক, হিন্দু মুসলিম দাঙ্গা, সুযোগের সদ্ব্যবহার, রাজনীতি, ধর্ম, সমস্ত কিছু। এ যেন এক বলিউড মুভির চিত্রকথা। কিন্তু পুলিশও তো কিছু কম যায় না, তো চোর পুলিশের লড়াইটা এখানেও চলতে থাকবে। 2024-এর ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, সেই সময় ভারতের হিমাচল প্রদেশে যে হলদওয়ানি বলা জায়গা আছে, সেখানে কিছু অবৈধ নির্মাণকে সরাতে গিয়ে পুলিশ এবং জনতার মধ্যে একটা খণ্ডযুদ্ধ লাগে। পরে এই জিনিসটা হিন্দু মুসলিম দাঙ্গাতে পরিণত হয়। এই দাঙ্গাতে প্রায় 10 জন মতনও মারা গেছিল। কিন্তু দাঙ্গা যখন প্রায় শেষের দিকে, তখন এই হলদওয়ানির একটা ইন্দিরা পয়েন্ট আছে, সেখানে একটা রেল গেট আছে। পুলিশের কাছে খবর আসে যে একটা ডেড বডি পড়ে আছে, সেটা মোস্ট প্রবাবলি একটা পুরুষ মানুষের। চারিদিকে দাঙ্গা বিধ্বস্ত, আগুনে জ্বলছে, সামনে লোক অ্যাটাকিং পোজে আছে। সেই মুহূর্তে পুলিশ রীতিমতন তার দস্তানা পরে, হাতে লাঠি, কাঁধে বন্দুক, এইভাবে এগিয়ে যাচ্ছে। আস্তে আস্তে পুরো এরিয়াতে রুট মার্চ করতে করতে যখন এগিয়ে যাচ্ছে, যখন সেই রেল গেটের কাছে আছে, দূর থেকে তারা দেখতে পাচ্ছে যে চারিদিকে প্রচুর পাথর পড়ে রয়েছে, এদিকে গাড়ি জ্বলছে, এদিকে এরকম সেরকম কিছু হচ্ছে। তার মাঝে একটা লাশ পড়ে আছে, অ্যান্ড পুলিশ আস্তে আস্তে সেই লাশটার কাছে যায়। গিয়েই দেখতে পারে যে একটা পুলিশ মানুষ, লাশটা উল্টো হয়ে পড়েছিল। তারপর সেটাকে সোজা করা হয়। এবার সোজা করার পর একটা জিনিস দেখা যায় যে এর বুকে প্রায় 3টে গুলি মারা হয়, এবং সেই সঙ্গে সঙ্গে খবরটা নিউজ মিডিয়াতে চলে যায়, এবং নিউজ মিডিয়াতে চড়াও করে খবর হতে থাকে যে হলদওয়ানি দাঙ্গাতে আর একটা মৃত্যু বেড়েছে। পুলিশ এবার তদন্ত শুরু করেছে। মর্গে তখন অনেকগুলো লাশ রাখা আছে, তার মধ্যে অনেকেরই লাশ এসছে এই দাঙ্গার এরিয়া থেকে, তারা দাঙ্গাতে মারা গেছে। এবার পুলিশ এই বেয়ারির যে লাশটা পেয়েছে, এই লাশটা যখন তদন্ত করছে, যখন ফরেন্সিক রিপোর্ট আসে, তখন পুলিশের মাথায় হাত। পুলিশ তখন ভাবছে যে ডাল মে তো কুছ কালা হে। এই ফরেন্সিক রিপোর্টে লেখা ছিল যে যে মানুষটা মারা গেছে তার 3টে গুলি লেগেছে, কিন্তু গুলিগুলো পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে লেগেছে, মানে একদম কাছ থেকে। এবার পুলিশের একটা আইডিয়া আছে যে যখন দাঙ্গা হয় তখন সাধারণত একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি মারা হয় না, গুলির একটা ডিস্টেন্স থাকে, কিছু না 2 ফুট 3 ফুট 4 ফুট থেকে। তারপর বুঝতে পারে যে এই যে গুলিগুলো লেগেছে, এই গুলিটা পুলিশের গুলি না। তার মানে এই লোকটা ক্রস ফায়ারে বা পুলিশের গুলিতে মারা যায়নি। এই যে গুলিটা লেগেছে সেটা হচ্ছে একটা দেশীয় কার্তুজ থেকে। ভালো কথা। এইবার পুলিশ বার করতে থাকে যে এই মানুষটা কে, এ কি হলদওয়ানির লোক। খোঁজ খবর নিয়ে জানতে পারে এর নাম হচ্ছে প্রকাশ কুমার সিং। এর অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে বিহারে। এই হলদওয়ানিতে সে কাজের জন্য এসেছিল, কিন্তু সে অ্যাকচুয়ালি সবসময় হলদওয়ানিতেও থাকতো না, সে হিমাচল প্রদেশের আরেকটা শহর সিরাজগঞ্জে থাকতো। এইখানে মাঝামাঝি আসা যাওয়া করতো, তার এখানে একটা বন্ধুর বাড়ি আছে। এইবার পুলিশ এই যে প্রকাশ কুমার সিং আছে, এই যে ফোন রেকর্ডস আছে, এই রেকর্ডসগুলোকে আস্তে আস্তে তদন্ত করতে থাকে, সমস্ত কিছু দেখতে থাকে। এবার তারা দেখে যে একটা নাম্বারে প্রচুরবার এই প্রকাশ কুমার সিং কথা বলেছে, এবং মৃত্যুর আগে, মানে 8ই ফেব্রুয়ারি যখন তার মোটামুটি মৃত্যু হয়েছে, তার জাস্ট কিছু ঘন্টা আগেও বারবার কিন্তু এই নাম্বারের সাথে প্রকাশ কুমার সিং এর কথা হয়েছে। আর পুলিশের প্রথম প্রাথমিক জিনিস যে ওই নাম্বারটা কার, দেখা যাচ্ছে ওই নাম্বারটা প্রিয়াঙ্কা নামক এক জনৈক মহিলার। ভালো কথা। এবার প্রিয়াঙ্কাকে সেটা তদন্ত করতে করতে এই হলদওয়ানির একটা বাড়িতে পৌঁছায়, এবং বাড়িতে পৌঁছানোর পরেই প্রথমেই তারা যখন প্রিয়াঙ্কাকে দেখে এবং প্রিয়াঙ্কার ব্যাপারে খোঁজখবর নেয়, তখন তাদের আবার মাথায় হাত পড়ে। আরে এই প্রিয়াঙ্কা তো তাদের কলিগেরই ওয়াইফ। পুলিশের টিমের অনেকে তো তাকে চেনে, একসাথে অনেক পিকনিকে গেছে, আড্ডা মেরেছে, যেমন হয় না যে কলিগদের মধ্যে একটা ফ্যামিলি পিকনিক হচ্ছে। এবার তখন প্রিয়াঙ্কাকে তারা কোশ্চেনাবাদ করতে থাকে যে তুমি এই প্রকাশ সিংকে কী করেছেন। সে বলে আমার বন্ধু ছিল। এত কথা বলতে প্রকাশ সিং, যার বিহারে বাড়ি, যে এখানকার নেটিভ না, তুমি একটা পুলিশ কনস্টেবলের ওয়াইফ, এত কথা বলতে প্রিয়াঙ্কাকে যখন কোশ্চেন করা হয়, প্রিয়াঙ্কা বেশ নর্মালি কথা বলছিল। প্রিয়াঙ্কার উপর অত প্রেশারও ক্রিয়েট করা হয়নি। যাই হোক, কলিগের ওয়াইফ বলে কথা, এই জিনিসটা তো পুলিশের মাথায় আছেই। এইবার এই যে প্রিয়াঙ্কার হাজবেন্ড আছে, যে এই হলদওয়ানি পুলিশের কনস্টেবল, যার নাম হচ্ছে বীরেন্দ্র সিং, এই বীরেন্দ্র সিংকে ডাকা হয়। তাকে বলা হয় যে দেখো, তুমি তো পুলিশে চাকরি করো, তোমার ওয়াইফ কিছু কর্মকাণ্ড ঘটাচ্ছে যেটা আমাদের তদন্তের আন্ডারে আসছে। কি কর্মকাণ্ড? একজন মারা গেছে, মোস্ট প্রবাবলি দাঙ্গাতে মারা গেছে, সেটা আমাদের প্রথমে মনে হচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে কেউ একটা সুযোগের সদ্ব্যবহার করেছে, যে এই দাঙ্গার সময়
প্রচুর মৃত্যু হতে পারে। সেই মৃত্যুর মধ্যে যদি একটা লাশকে আমি মার্ডার করে ঢুকিয়ে দিতে পারি, তাহলে ক্রাইমটা তো লুকিয়ে যাবে, তাহলে এটাকে তো বলা হতে পারে পারফেক্ট ক্রাইম। তো পুলিশ এটাকে মোটামুটি একটা মার্ডার হিসাবে ধরেই কেসটা এগোচ্ছিল। এবার পুলিশের যে টিম আছে তারা ভাবছে যে আমরা কি করে বলবো এই বীরেন্দ্র সিংকে যে তোমার ওয়াইফের সাথে কোনো একটা ম্যাটার কিন্তু এই লাশের ছিল। এরপর আস্তে আস্তে পুলিশ বলতে থাকে, কিন্তু পুলিশ যখন তার ওয়াইফের ব্যাপারে বলছে যে তোমার ওয়াইফের সাথে প্রচুর ফোন কল হয়েছে, তারা মিট করেছে, এরকম প্রচুর রেকর্ড হয়েছে, এরকম কথা বলতে বলতে হঠাৎ করে বীরেন্দ্র সিং পুলিশ থানাতেই ভেঙে পড়ে। সে কিন্তু ইনভেস্টিগেশন রুমে নেই, তাকে কিন্তু তদন্তের মধ্যে পুলিশ কিন্তু রাখেনি কখনোই, কিন্তু হঠাৎ করে সে রীতিমতন কাঁদতে শুরু করে। আর পুলিশ তাকে জল টল দেয়। এবার তারপর বলা হয় যে বীরেন্দ্র কি হয়েছে, এবার খুলে বলো। পুলিশ এতক্ষণে বুঝতে পেরে গেছে ব্যাপারটা কি। এবার বীরেন্দ্র সিং তার পুরো ঘটনাটা বলতে থাকে এবং সে বলে যে তার ওয়াইফের একটা অবৈধ সম্পর্ক ছিল এই প্রকাশ কুমার সিং এর সাথে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এইটা যে এই প্রকাশ সিং বিহার থেকে এই হালদোয়ানিতে আসে। হালদোয়ানি কেন, এর পাশাপাশি শহর যে সিরাজগঞ্জ আছে, আরও অনেক জায়গায় সে কাজের খোঁজ করতে থাকে। এর মাঝেই এই যে হালদোয়ানি আছে, এই হালদোয়ানিতে তার একটা ফ্রেন্ড বা রিলেটিভ মতন থাকতো যার নাম হচ্ছে সুরজ। আবার এই যে সুরজ আছে, এই যে সুরজের ওয়াইফ আছে, তার সাথে এই যে বীরেন্দ্র সিং আছে তার যে ওয়াইফ প্রিয়াঙ্কা আছে, তার আবার খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল। এই প্রিয়াঙ্কা মাঝে মাঝেই এই সুরজের বাড়িতে যেত এবং সেই বাড়িতে যাওয়ার সময় এই প্রকাশ কুমার সিংয়ের সাথে তার মিট হয়, দেখা হয়, কথা হয়, সেখান থেকে একটা ভালো লাগা তৈরি হতে থাকে। এবার এই ভালো লাগাটা এক সময় এমন পর্যায়ে চলে যায় যে এদের মধ্যে প্রেম হয়, শারীরিক সম্পর্ক হয়। এবার এই যে প্রকাশ কুমার সিং আছে সে স্টেবল ছিল না, তার কাজের দরকার ছিল, কাজ এখানে করছে তো এখানে ছাড়ছে, ওখানে করছে তো সেখানে ছাড়ছে, এরকম একটা ব্যাপার ছিল। এবার তার মনের মধ্যে না একটা টাকার লোভ ছিল এবং তার একটা আইডিয়া ছিল যে পুলিশ প্রচুর লেভেলে ঘুষ নেয়, সেহেতু এই যে প্রিয়াঙ্কা আছে, এই প্রিয়াঙ্কার হাজবেন্ড তো পুলিশের কনস্টেবল, তার মানে এর কাছে প্রচুর পয়সা কড়ি মোস্ট প্রবাবলি আছে। শারীরিক সম্পর্ক করার সময় এই যে প্রকাশ কুমার সিং আছে সে প্রিয়াঙ্কার অনেক প্রাইভেট ভিডিও বানায়, অনেক ছবি তুলে নেয়, এটা তার কাছে ছিল। সে যখন ছবিটা তুলছিল তখন বারবার বলছিল যে এই ছবিগুলো তুমি যখন থাকবে না তখন দেখার জন্য আমি এটা তুলছি। কিন্তু প্রিয়াঙ্কা গুণাক্ষরেও বুঝতে পারেনি এর ফলটা কি হতে পারে। এর ফলটা যেটা হলো যে এই যে প্রকাশ কুমার সিং তাকে একদিন লোভ এসে বলল যে চলো এবার কিছু টাকা কামানো যায়। এই প্রকাশ কুমার সিং এই প্রিয়াঙ্কাকে কন্টিনিউয়াস ব্ল্যাকমেল করতে থাকে। প্রিয়াঙ্কা প্রথম বলে যে তুমি এরকম কেন করছো, আমাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে, সেটাকে এগিয়ে নিয়ে যাই, নাহলে সম্পর্কটা রাখবই না। প্রিয়াঙ্কা অনেকবার সম্পর্কটাকে কেটে দেওয়ারও চেষ্টা করেছে, কিন্তু সেই এবার ব্ল্যাকমেল যে আমার কথা না শুনলে, টাকা না দিলে এই যে ভিডিও আছে, এই যে ফটো আছে, সেটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হবে এবং যেটা কোনো একটা মেয়ের কাছে মারাত্মক ব্যাপার হতে পারে। এরপর কিছু টাকা এই প্রিয়াঙ্কা কোথা থেকে জোগাড় করে দেয়, কিন্তু দিয়ে দিতে একটা সময় ব্ল্যাকমেইলড হতে হতে প্রিয়াঙ্কার যে ধৈর্যের বাঁধ ছিল সেটা পুরোপুরি ভেঙে যায়। 8ই ফেব্রুয়ারি 2024 যখন সবে ওই হালদোয়ানিতে হিন্দু মুসলিম দাঙ্গার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, পরিবেশটা পুরো গরম হয়ে গেছে, চারিদিকে 144 ধারা জারি করা হয়ে গেছে, তখন এই যে প্রিয়াঙ্কার বর আছে বীরেন্দ্র সিং তখন একটা সুযোগ পাবে, সুযোগের সদ্ব্যবহার করে। সেটা কি, সে তার ওয়াইফ প্রিয়াঙ্কাকে বলে এই যে প্রকাশ কুমার সিং আছে একে সিরাজগঞ্জ থেকে এখানে ডাকো, একে বলো যে আমরা টাকা দেব, টাকা দিয়ে ওই যে রেকর্ড আছে, ওই যে ভিডিও আছে সেগুলোকে ফেরত নেব। প্রকাশ কুমার সিং এই জিনিসটা শুনে প্রচণ্ড খুশি হয় এবং ওই দাঙ্গার মাঝে সিরাজগঞ্জ থেকে হালদোয়ানিতে চলে আসে। সিরা কলোনি রেল গেটের পাশে দেখা করে। সেই সময় চারিদিকে দাঙ্গা চলছে, 144 ধারা আছে। এই বীরেন্দ্র সিং, তার ওয়াইফ প্রিয়াঙ্কা এবং তার শালা, এই 3 জন আছে, আর অপরদিকে আছে প্রকাশ কুমার সিং। প্রকাশ কুমার সিংকে বলা হবে যে তুমি এই যে ভিডিওগুলো তুলেছো এবং যা যা করেছো সেগুলো ডিলিট করে দাও, আমার ওয়াইফের সম্মানহানি করো না। কিন্তু প্রকাশ কুমার সিং রীতিমতন হাসতে থাকে, সে একটা কেয়ারলেস ভাব দেখায় যে কি করবি, কিছু করতে পারলে কর, না হলে দেখ তোর ওয়াইফের কি হয়, টাকা দে। তখন বীরেন্দ্র সিংয়ের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। বীরেন্দ্র সিং পরপর একদম কাছ থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে 3টে গুলি পরপর চালিয়ে দেয় একদম। প্রকাশ কুমার সিং সেখানেই লুটিয়ে পড়ে। এরপর এই নিউজে মেনলি বিহারের একজন মারা গেছে দাঙ্গাতে, সেটা নিয়ে হিউজ খবর হয়, কিন্তু 3-4 দিন পরেই পুরো জিনিসটা যখন ইনভেস্টিগেট হয় তখন এই খবরটা বেরিয়ে আসে। এইবার বীরেন্দ্র সিং, তার শালা সবাই ধরা পড়ে গেছে।
প্রিয়াঙ্কাকে যখন ধরতে যায় তখন পুলিশের আবার মাথায় হাত। এই প্রিয়াঙ্কা পালিয়ে গেছে। এবার কোথায় গেছে সেটা না বীরেন্দ্র জানে, না সারা শালা জানে, না সুরজ জানে, না কেউ জানে। এবং আমি যখন এই ভিডিওটা বানাবো তখন অনেক খোঁজার চেষ্টা করেছিলাম যে এই প্রিয়াঙ্কা কোথায়, প্রিয়াঙ্কা কি ধরা পড়েছে। কোনো রিপোর্টে এই প্রিয়াঙ্কার ধরা পড়ার কোনো খবর, কোনো আপডেটেড নিউজ আমি পাইনি। তাই আপাতত আমি বলতে পারছি না এই প্রিয়াঙ্কা ধরা পড়েছে কি পড়েনি। তো এই রকম ক্রাইম থ্রিলার মিস্ট্রি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, একটা কমেন্ট করে দিন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিন। ধন্যবাদ এবং ভালো থাকবেন। আবার দেখা হবে।